বয়স্ক, কিন্তু হীরের সর্বোচ্চ হলে 15 বছর হবে। তোর্য খুব ভালো করেই জানতো হীর ওদের বিয়ের কথা নিশ্চিত ভুলে যাবে এতদিনে। আবার হীরের মন জয় করতে হবে তার, কিন্তু তাতেও তুর্যের কষ্ট নেই। হীরের জন্য শতবার শতরূপে নিজেকে প্রমাণ করতে রাজি সে। তুর্যদের গাড়ি হীরদের বাড়িতে পৌঁছানোর পর থেকে তুর্যের চোখ হীরকে খুঁজছে, কিন্তু কোথাও সে তার কলিজাকে খুঁজে পাচ্ছে না। আশেপাশে সবাই আছে, কিন্তু যার জন্য তুর্য ব্যাকুল হয়ে আছে তাকেই সে পাচ্ছে না। তুর্যরা সবাই সিরাজ মাহমুদের বাড়িতে গেছে, প্রায় 1 ঘন্টার উপরে হয়েছে, তবুও হীরের দেখা নেই। তুর্যের যেন আর তর সইছে না। সবাই গল্প করছে, কিন্তু তুর্য ছটফট করছে বসে বসে। তখন এক বুড়ো মহিলা তুর্যের কাছে এলো, আর তুর্যকে সাথে নিয়ে গেল একটু সাহায্য করার জন্য। একটা ঘরে নিয়ে গেল বুড়ি তুর্যকে। ঘরটা বেশ সাজানো গোছানো। তুর্য ঘরে ঢুকতেই বুড়ি দরজা লাগিয়ে দিয়ে তুর্যকে জড়িয়ে ধরে। বুড়ির এহেন কাজে তুর্য হতবাক। দুহাত উঁচু করে চোখ বড় বড় করে তাকিয়ে আছে সে, যেন ফ্রিজ হয়ে গেছে। কিছুক্ষণ এভাবে থাকার পর হঠাৎ বুড়ির হাসির আওয়াজ শুনে তুর্যের হুঁশ ফিরল। আরে দাদু, ছাড়েন আমাকে, কি করছেন? এই দাদু কাকে বলছেন? আমি আপনার বউ। হ্যাঁ, কি বলছেন দাদু? আমি আপনার বউ? থুরি, আপনি আমার বউ কিভাবে? আরে রাম ছাগল, আমি দাদু হতে যাব কেন? আমি আপনার ছোটবেলার বউ হীর। হীর নিজের শরীর থেকে বুড়ির শাড়ি আর লুকানো পাকা চুলের উইকটা খুলে জোরে জোরে হাসতে লাগলো। এখন তুর্যের চিনতে আর সমস্যা হচ্ছে না। এই মেয়েই তার হীর। তার ছোট্ট হীর এখন অনেকটা বড় হয়ে গেছে, আগের থেকে আরো বেশি সুন্দর হয়েছে। গালের তিলটা সময়ের সাথে সাথে আরো কুচকুচে কালো হয়েছে। তুর্য কিছুক্ষণ স্তব্ধ দৃষ্টিতে হীরকে আপাতমস্তক দেখে নিল। এতদিন পর হীরকে সামনে তুর্য যেন বাকরুদ্ধ হয়ে গেছে। আচমকা তুর্য হীরকে বুকে জড়িয়ে নিয়ে চোখের পানি ছেড়ে দিল। হীরও পরম আবেশে তুর্যকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ এভাবে থেকে তুর্য হীরকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ালো। হীর ভ্রুকুচকে তাকিয়ে আছে তুর্যের দিকে। আপনি কি মনে করেছিলেন আমি আপনাকে ভুলে গেছি? অনেক বছর হয়ে গেছে, আর তুমি তখন ছোট ছিলে, তাই ভেবেছিলাম। হ্যাঁ, সত্যি ভুলে যেতাম এতদিনে, কিন্তু আমার আর আপনার বাড়ির মানুষ আমাকে ভুলতে দেয়নি। মানে? প্রতিটা মুহূর্তে সবাই আমাকে তুর্যর বউ বলে বলে কানে পোকা ধরিয়ে দেয়। জানেন, বাবা আমাকে গার্লস স্কুলে ভর্তি করেছেন যাতে অন্য কোনো ছেলের সাথে আমার কথা না হয়। আই এম সরি হার, আমার জন্য তোমার ভীষণ কষ্ট হয়েছে, তাই না? আরে কষ্ট হবে কেন? আমি তো আরো এনজয় করি এই জিনিসটা। আপনার প্রতিটা গান আমি শুনি, প্রতিটা কনসার্ট লাইভ না দেখতে পেলেও মিস করি না। প্রতিদিন কথা না হলেও ডায়েরিতে আপনাকে নিয়ে রোজ কিছু লেখা হয়। সামনে না দেখলেও আপনার ছবিটা একবার দেখা হয়। তুমি অনেক পেকে গেছো হির। কি বললেন আপনি? আমি পেকে গেছি? আরে খচ্চর বেটা, তোকে ভালোবেসে ফেলেছি আমি। 15+, আমি ছোট্ট বাচ্চা নই, অনেক কিছুই বুঝি, বুঝলেন? বুঝলাম। এখন আমাকে কিস করেন একটা। কি? তুমি এসব কোথায় শিখলে? টিভিতে দেখেছি। এখন অত শত কথা না বলে কিস করেন তো। একদমই না, তুমি এখনো ছোট, একটু বড় হও তারপর করব। এমন করেন কেন? আমি আপনার বউ, একটা কিসও কি করবেন না? না, এখন কিছুই না। এখন তুমি পড়ালেখা করবে, আর একটু বড় হও, তারপর তোমাকে আবারও ধুমধাম করে বিয়ে করে নিজের কাছে নিয়ে যাব। হীর হালকা হেসে তুর্যের গালে একটা চুমু বসিয়ে দৌড়ে পালালো। তুর্যরা হীরদের বাড়িতে কয়েকদিন থেকে ঢাকাতে ফিরে এলো। হীর আর তুর্যের প্রতিদিন কথা হলেও তুর্য পড়ার কথাই বেশি বলতো। ভিডিও কল দিয়ে তুর্য হীরকে দেখতো আর হীর পড়তো। এভাবেই সময় কেটে যাচ্ছিল। তুর্যের মাঝে মাঝেই শহরের বাইরে, দেশের বাইরে যেতে হতো। একদিন হুট করেই চট্টগ্রামে চলে যায় তুর্য হীরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। হীরের কলেজের সামনেই দাঁড়িয়েছিল সে।
হির ক্লাস শেষ করে বের হলে হিরের একজন ক্লাসমেট ওকে রাস্তায় প্রপোজ করে, কারণ কলেজে কেউই জানতো না হির বিবাহিত। সবার সামনে এভাবে হিরকে প্রপোজ করায় তুর্যের মাথায় রক্ত উঠে যায়। ডানে বামে না তাকিয়ে সবার সামনে গিয়ে ছেলেটাকে আচ্ছা মতো ধোলাই দেয় সে। তুর্যের মার খেয়ে ছেলেটা কোনো মতে জীবন বাঁচিয়ে পালায়। সবার সামনে মারামারি করা পর্যন্ত তো তবুও ঠিক ছিল, কিন্তু এরপর তুর্য যা করলো তাতে হিরের মুখ লুকিয়ে সেখান থেকে ফিরতে হলো। রাস্তায় জড়ো হওয়া সব মানুষের সামনে হিরকে বুকে জড়িয়ে নিয়ে তুর্য বলল, হির তুর্য আহমেদ চৌধুরীর বিবাহিত স্ত্রী। ওর উপর যদি কেউ নজর দেয়, সে চোখ উপড়ে ফেলার আগে দ্বিতীয়বার ভাববো না আমি। এরপর থেকে সবাই কথাটা মাথায় রাখবেন। তুর্যের এহেন কাণ্ডে হির মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর বাকিরা সবাই মুখ হাঁ হয়ে দাঁড়িয়ে আছে। রকস্টার তুর্যের বউ তাদের ক্লাসমেট, ভাবা যায়? তুর্য এক টানে হিরকে গাড়িতে বসিয়ে ড্রাইভ শুরু করলো আর নিয়ে গেল সোজা কাজী অফিসে। হির এখনও হাঁ হয়ে আছে, ওর সাথে হচ্ছেটা কি? কাজী অফিসে কেন এলাম আমরা? আজ এক্ষুনি আবার বিয়ে করবা। কিন্তু কেন? তোমাকে নিজের কাছে থেকে দূরে রাখতে পারবো না। আরে কিন্তু এইভাবে? আর কোনো কথা নয়। ভালোবাসো না আমায়? নিজের থেকেও বেশি। বিশ্বাস করো আমাকে? বিশ্বাস আছে বলে সেই ছোট থেকে ভালোবেসে আসছি। তাহলে আর কোনো কথা না, আজই হবে বিয়ে। হির আর কিছু বলল না, সে তো এমনিতেও তুর্যরই। দ্বিতীয়বার তার ভালোবাসার মানুষটার হয়ে যেতে ক্ষতি কি? তুর্য ফোন করে হিরের বাবা মাকে এনে তখনই আবারও বিয়ে করে নিল। হিরের বাবা মা তুর্যের পাগলামি দেখে মুখ টিপে হাসছে, নিজের বউকে আবার বিয়ে করছে। সেদিন রাতেই তুর্য হিরকে ঢাকাতে নিয়ে এলো। নিয়ম অনুযায়ী সেদিন তুর্য আর হিরের বাসর রাত ছিল, কিন্তু ওদের ফিরে আসতে লেট হয়, যার জন্য হিরের বাসর করার স্বপ্ন মাটি হয়ে যায়। চৌধুরী বাড়িতে সবাই তুর্য আর হিরকে একসাথে দেখে অবাক হয়ে যায়, কিন্তু হিরকে নিয়ে তুর্যের পাগলামির কথা সবাই জানে, তাই তেমনভাবে কেউ রিয়্যাক্ট করে না। পরদিন সকালে তুর্য জানতে পারে তার মিউজিক ভিডিওর জন্য তাকে জরুরি ভিত্তিতে দেশের বাইরে যেতে হবে। যদিও তুর্য রাজি হচ্ছিল না, কিন্তু তুর্যের বাবা তাকে রাজি করান যাওয়ার জন্য। তুর্য রাজি হলেও তার মন মানছে না হিরকে এভাবে রেখে যেতে, কিন্তু কিছু করার নেই। তুর্য ভাবছে হিরকে তার দেশের বাইরে যাওয়ার কথা কিভাবে বলবে। তখন হির এসে তুর্যকে পেছন থেকে জড়িয়ে ধরল। তুর্য পেছন ফিরে হিরকে জড়িয়ে ধরে ওর যাওয়ার কথা বলল। কি বললেন? 1 মাসের জন্য দেশের বাইরে? কিন্তু কেন? এত বছর তো বাইরেই ছিলেন। মিউজিক ভিডিওর জন্য যেতে হবে, কিচ্ছু করার নেই। কাজ খুব ইম্পর্ট্যান্ট। তা কবে যাচ্ছেন? পরশু সকালেই। কি, পরশু সকালে? মানে কালকের পরের দিন? হুম। এত তাড়াতাড়ি চলে যাবেন আর ফিরবেন 1 মাস পর? সরি কলিজা। এক শর্তে ক্ষমা করতে পারি। কি শর্ত? কিসমি। আপনি বলেছিলেন বিয়ের পর করবেন। কিন্তু তুমি এখনো ছোট, আর কয়েকটা দিন যাক, তারপর না হয়। এই আপনি আমাকে ছোট বলতে বলতে আমার এখন মনে হচ্ছে আমি পুতুল দিয়ে খেলা করি। আর কয়েক মাস পরে আমার 18 হয়ে যাবে। হ্যাঁ, 18 হোক আগে। ওই বেটা, তুই আমাকে কি ভাবিস? হ্যাঁ, জানিস সময় মতো বাসরটা হলে এতদিনে 2 বছরের বাবু থাকতো আমার। এসব কি বলছো হির? এগুলো কোথা থেকে শিখলো তুমি? উফ, চুপ, একদম চুপ। আমি বাচ্চা নই। এখন আপনি আমাকে কিস করবেন মানে করবেন, কোনো কথা না। তুর্য হিরের এহেন কাণ্ডে বেকুব বনে গেছে। সে মূর্তির ন্যায় আগের মতোই দাঁড়িয়ে আছে। হির তুর্যের অবস্থা বুঝতে পেরে নিজেই এগিয়ে এসে তুর্যের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তুর্য চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হির যে এত ডেঞ্জারাস হয়ে গেছে সেটা তুর্যের কল্পনার বাইরে ছিল। হির এক হাত দিয়ে তুর্যের চুলগুলো আঁকড়ে ধরেছে। তুর্য হিরের কোমর জড়িয়ে ধরল। দুজনে দুজনাতে মেতে উঠেছে। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর তুর্য হিরের ঠোঁট ছেড়ে দিয়ে ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। তুর্য হিরের গলায় ঘাড়ে চুমু খাচ্ছে। হির তুর্যের শার্টের বোতাম খুলতে শুরু করলে তুর্য হিরকে ছেড়ে দেয়। এভাবে ছেড়ে দেওয়াতে হির অবাক হয়ে তাকিয়ে আছে তুর্যের দিকে। তুর্য কিছু না বলে হিরের কপালে চুমু দিয়ে দেয়। হিরকে নিজের বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে তুর্য।
তুর্য বিদেশে যাওয়ার আগে আর হীরের এত কাছাকাছি যায়নি। যেদিন তুর্য চলে যাচ্ছিল সেদিন তুর্যকে চাপটে ধরে অনেক কান্না করেছিল হীর, কিন্তু সেদিন তুর্য নিরুপায় ছিল। দ্বিতীয়বারের জন্য সেদিন তুর্য আর হীর আলাদা হয়েছিল। তুর্য যাওয়ার পর দিনই হীরের বাবা মা চট্টগ্রাম থেকে আসে হীরকে নিয়ে যাওয়ার জন্য। হীরের যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু তার মা এক প্রকার জোর করেই সাথে নিয়ে যায়। সবার কাছ থেকে বিদায় নিয়ে হীররা সবাই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত মাঝ রাস্তায় হীরদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে। রাস্তায় লোকজন তাদের ধরাধরি করে হাসপাতালে নেয় ঠিকই, কিন্তু হীরের মা বাবাকে বাঁচানো সম্ভব হয় না। অ্যাক্সিডেন্টটা এতটাই গুরুতর ছিল যে হীর কোমায় চলে যায়। 1 মাস নেটওয়ার্ক কাভারেজ এরিয়ার বাইরে থাকার দরুন হীরের খোঁজ নিতে পারেনি তুর্য। তুর্যের বাড়ির মানুষ হীরের বাবা মায়ের খোঁজ পেলেও হীরের খোঁজ পায় না, আর তুর্যকে কন্ট্যাক্ট না করতে পারায় জানাতেও পারে না। দেশে ফিরে তুর্য হীরকে পাগলের মতো খুঁজতে থাকে। নিজের সব সোর্স কাজে লাগিয়ে দেয় হীরকে খুঁজে বের করার জন্য। অনেক খোঁজাখুঁজির পর যখন হীরকে খুঁজে পেয়ে ওর সামনে গিয়ে দাঁড়ায়, হীর তুর্যের পাশ কাটিয়ে চলে যায়, যেন দেখেও দেখেনি তাকে। বারবার হীরের সামনে গিয়ে নিজের ভালোবাসা মনে করানোর ব্যর্থ চেষ্টা করে কতটা কষ্ট পেয়েছে তুর্য, সেটা কখনোই কাউকে বলে বোঝাতে পারবে না সে। সিগারেটের শেষ টান দিয়ে সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে আগুন নিভিয়ে ঘরের ভিতরে চলে গেল তুর্য। এখন একটু ঘুম প্রয়োজন তার। হীরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। সকালে হীর ঘুম থেকে ওঠার আগেই তুর্য উঠে পড়ে। অনেক দিন জগিংয়ে যায় না সে। আজ খোলা হাওয়ায় প্রাণ খুলে নিঃশ্বাস নিতে ইচ্ছে করছে। ঘুম থেকে জেগে নিজেকে একা ঘরে পেলাম। তার মানে কি তুর্য কাল রাতে ঘরে ফেরেনি? এত ভোরে তুর্য কখনোই ওঠে না, এর মানে তো একটাই দাঁড়ায়, রাতে তুর্য ঘরেই আসেনি। খুব কষ্ট হচ্ছে তুর্যর হঠাৎ কি হলো ভাবতে ভাবতে ক্লান্ত আমি, কিন্তু কোনো উত্তর নেই। ফ্রেশ হয়ে রুমটা একটু গোছাচ্ছিলাম, তখনই তাসফি এলো। ভাবি, কালকে বাসায় যে লোকটা এসেছিল না, তার নাম্বারটা একটু দাও তো। কোন লোক? কালকে তো অনেকেই এসেছিল, তুমি কার কথা বলছো? আরে ওই যে ফর্সাগত লম্বা লোকটা, অ্যাক্সিডেন্ট রোগীটা। ও রায়ান ভাইয়ের কথা বলছো? ও তো লোকটার নাম রায়ান। হ্যাঁ, ওই লোকটাই। কালকে আমার সাথে ধাক্কা খেয়ে ওর একটা কাগজ পড়ে গিয়েছিল। এখন নাম্বারটা দাও, আমি ফোন করে বলে দিচ্ছি। ও আমি বলে দেবো, সমস্যা নেই। আরে না না, তোমার কষ্ট করতে হবে না, নাম্বারটা দাও, আমিই বলে দেবো। ঠিক আছে। তাপসী রায়নের নাম্বারটা নিয়ে শয়তানি হাসি দিতে দিতে হীরের ঘর থেকে বেরিয়ে গেল। তুর্য কোথায় আছে দেখার জন্য রুম থেকে বের হতেই দেখি কিয়ারা ঘরের দরজা খোলা। অনিচ্ছাবশত ঘরের ভেতর চোখ যেতেই আমার বুকটা ছ্যাদ করে উঠল। তুর্য কিয়ারাকে জড়িয়ে ধরে আছেন। জানি না এভাবে জড়িয়ে ধরে রাখার কি কারণ, কিন্তু তুর্যর বুকে অন্য কাউকে দেখতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। না চাইতেও চোখের পানি গড়িয়ে পড়ছে। সহ্য হচ্ছে না আমার এই দৃশ্য, তাই সরে এলাম সেখান থেকে। নিচে নামতেই দেখি রুহান নিচে বসে আছে। এই লোকটা আরো একটা ঝামেলা, এমন চোখে তাকিয়ে থাকে, অসহ্য। কিচেনের দিকে যাচ্ছিলাম, তখন রুহান পেছন থেকে ডাকলো, হীর ভাবি, আই এম সরি। কেন সরি কেন? আমি জানি আর কেউ না বুঝলেও আপনি আমার দৃষ্টির মানে ঠিকই বুঝেছেন। আমি আমার কাজে লজ্জিত, প্লিজ ক্ষমা করে দিন। রুহানের কথা শুনে আমি এবার নিশ্চিত তার নজর ভালো ছিল না, কিন্তু সে নিচ থেকে সেটা স্বীকার করে নেওয়াতে আমার অনেক ভালো লাগছে। আপনি ভুলটা বুঝতে পেরেছেন, এটা যথেষ্ট, সরি বলতে হবে না। ভাবি তুমি অনেক সুইট, এখন খেতে দাও। আপনি বসুন, আমি খাবার দিচ্ছি। কিচেনে গিয়ে আম্মুর কাজে সাহায্য করছি। নিজেকে যথেষ্ট ব্যস্ত রাখতে হবে। তুর্য আর কিয়ারার কথা ভুলে থাকতে হবে, কিন্তু চাইলেই তো আর ভুলে থাকা সম্ভব না। বারবার সেই দৃশ্যই ভাসছে চোখের সামনে। খুব কষ্ট হচ্ছে। তুর্যর সাথে কাল রাত থেকে আর কথা হয়নি। টেবিলে খাবার দিয়ে তুর্যকে ডেকে আনার জন্য রুমে যেতেই দেখলাম ফোনে কথা বলছেন। যদিও আমি তার কথা শোনার জন্য যাইনি, তবুও তুর্য আমাকে দেখা মাত্রই কলটা কেটে দিলেন। তুর্যর ব্যবহারে কষ্ট পেলেও কিছু বললাম না। খেতে আসুন। তুমি যাও, আমি আসছি। কিছু না বলে নিচে নেমে এলাম। কিয়ারা আর তুর্যকে একসাথে নিচে নামতে দেখে
আমার চোখ ভরে আসছে, কিন্তু কাউকে কিছু বলতেও পারছি না। তুর্য তো জানে কিয়ারা আমাকে তার থেকে আলাদা করতে চায়, তাহলে কেন সে আবার কিয়ারার সাথে ক্লোজ হলো? খাবার টেবিলে তুর্যর পাশের চেয়ারে কিয়ারা বসে পড়লো। আগে তুর্য আমাকে জোর করে তার সাথে বসাতেন, আর এখন সেই জায়গাটা অন্য কেউ দখল করছে। আমি দাঁড়িয়ে সার্ভ করছি, আব্বু আম্মু সবাই তাদের সাথে বসার জন্য বলছেন, কিন্তু তুর্য হয়তো দেখতেও পারছেন না আমি সামনে দাঁড়িয়ে আছি। খাওয়া শেষে তুর্য আর কিয়ারা একসাথে বাসা থেকে বেরিয়ে যায়। বরাবরের মতো এবারও তুর্য আমাকে দেখেননি। বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা হচ্ছে, দু চোখ ভেঙে কান্না পাচ্ছে, কিন্তু আমার চোখের পানি কাউকে দেখানো যাবে না। ঘরের দরজা আটকে বালিশ চেপে ধরে চোখের পানি ছেড়ে দিলাম। কেন করছে তুর্য আমার সাথে এমন? আমাকে না সে ভালোবাসে, তাহলে হঠাৎ এই অবহেলা কেন? রায়ানের নাম্বার মোবাইলে টুকে কিছু একটা ভাবছে তাপসী। নাম্বার অলরেডি সেভ করে ফেলেছে TR নামে। 2 বার কল করে রিং যাওয়ার আগেই কেটে দিল। আবার কিছুক্ষণের নিরাপত্তার পর 3য় বার বেশ সাহস নিয়ে কলটা করে ফেলল। 3 বার রিং হওয়ার পর ওপাশ থেকে কলটা রিসিভ হলো। হ্যালো। কেমন আছেন? জি ভালো। আপনি কে বলছিলেন? আপনার শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষীর নামটা বলুন। কোনো নাম নেই, আপনি চাইলে আপনার স্বপ্নের রাজকন্যার নামটা আমাকে উপহার দিতে পারেন। এই মেয়ে, ফাইজলামো হচ্ছে? সবাইকে কি নিজের মতো ছ্যাঁচড়া মনে করো? অসভ্য একটা মেয়ে। এরপর যদি এই নাম্বারে কল করো তাহলে খুঁজে বের করে মারবো। আরে টুট টুট করে রায়ান কলটা কেটে দিল। আর এদিকে তাপসীর ডাকে নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করছে। প্রথম দেখাতেই রায়ানের উপর ক্রাশ খেয়ে বসে আছে সে। সেদিন আপু বলার অপরাধে তাকে জব্দ করার জন্যই ফোন করেছিল, কিন্তু হলো তো উল্টোই। এখন রায়ানকে কুটি কুটি করে কাটতে ইচ্ছে করছে তাপসীর। সেদিনের রায়ানের লাল হয়ে যাওয়া গাল আর ভাঙা হাত কেন যেন ভীষণ টানছিল তাপসীকে। বেশি সময় সে রায়ানকে দেখতে পায়নি, কিন্তু ওই অল্প সময়েই সে খুব খুঁটিয়ে দেখে নিয়েছে। কিছুক্ষণ রায়ানের 14 গোষ্ঠী উদ্ধার করে তারপর ফেসবুকে লগ ইন করলো। অনেক কষ্টের পর রায়ানের আইডি খুঁজেও পেল। রায়ানের আইডির পিকগুলো দেখে আর এক দফা ক্রাশ খেল সে। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়ে আইডি ঘাঁটতে লাগলো। রায়ানের ডিপিতে লাভ রিয়াক্ট দেওয়া প্রতিটি মেয়েকে মেসেজে আচ্ছা মতো বকাঝকা করলো সে। এখন তাপসীর বেশ শান্তি লাগছে। কেন যে এই মেয়েগুলো অন্যের বয়ফ্রেন্ডের ডিপিতে লাভ দেয়, তবে এখন সবাইকে কথা শুনিয়ে দিয়েছে সে। এখন আর কেউ লাভ দেবে না। আইডি লগ আউট করে ঘুমিয়ে পড়ল তাপসী। তোর্য আর কিয়ারা সেই সকালে বেরিয়েছে, এখনও ফিরে আসেনি। তোর্যকে অনেকবার ফোন করেছি, কিন্তু ফোনটা ধরছে না। মোবাইলটা হাতে নিয়ে আবারও তোর্যকে ফোন দেবেও ঠিক তখনই রাহির নাম্বারটা স্ক্রিনে ভেসে উঠল। ফোনটা রিসিভ করে কথা শুরু করলাম। কি খবর, কেমন আছিস? আমি তো ভালোই, কিন্তু তোর কি হয়েছে আপু? কি হয়েছে মানে? আরে তুই এত ছোট জামা কাপড় কবে থেকে পরা শুরু করলি? কি বলছিস? কলেজ থেকে ফিরছিলাম, তুর্য ভাইয়া আর তোকে রেস্টুরেন্টে যেতে দেখলাম, কিন্তু কথা সেটা না। তুই এগুলো কি পরেছিস? তুই তো কখনো এ ধরনের পোশাক পরিস না। রাহির কথায় আমি স্পষ্ট বুঝতে পারছি কি হয়েছে। তুর্যর সাথে কিয়ারা ছিল, আর কিয়ারাও ওসব ছোট ছোট পোশাকই পরে। তার মানে তারা রেস্টুরেন্টে একসাথে আছে। এদিকে আমি না খেয়ে তার জন্য অপেক্ষা করছি, আর সে অন্য একজনের সাথে লাঞ্চ করছে। তুর্য হঠাৎ এমন কেন করছে? সে কি আমাকে ভালোবাসে না? না, আমি কি ভাবছি? তুর্য আমাকে ভালোবাসে, অনেক ভালোবাসে। হয়তো আমার কোনো ভুল হয়েছে যেটা তুর্যর ভালো লাগেনি। ফোনের ওপাশ থেকে রাহি হ্যালো হ্যালো করছেন। আপু শুনতে পাচ্ছিস? হ্যাঁ, আসলে তুর্যর সাথে আমি না, তুর্যর এক ফ্রেন্ড গেছে লাঞ্চ করতে। মিথ্যা বললাম, তুর্যকে কারো কাছে ছোট করতে চাই না। কি বলছিস? তুর্য ভাইয়া মেয়েটার হাত ধরে রেখেছিল, তাই আমি ভেবেছি সেটা তুই হবি। ফেস দেখিনি আমি। তুর্য লন্ডনের ফ্রেন্ড, সে ওখানে হাত ধরা কোনো বড় কথা না। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস, আমি রাখছি। ভালো থাকিস, মামা মামির দিকে খেয়াল রাখিস। রাহি ফোনটা রাখতেই দু চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। জানি না কোন অপরাধের শাস্তি দিচ্ছেন আমাকে তুর্য, শুধু এইটুকুই জানি
আর সহ্য হচ্ছে না আমার, বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। এত অবহেলা পেতে হবে তুর্যর কাছ থেকে কখনো ভাবিনি। এই ভালোবাসার চেয়ে ঘৃণা আর টর্চারগুলো বেশি ভালো ছিল। এত কষ্ট তো পেতে হতো না। কান্না করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। ঘুমের মধ্যে মনে হচ্ছে কেউ আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, এতটা জোরে ধরে রেখেছে যে আমি নড়তেও পারছি না। আমার গালে কারো গরম নিঃশ্বাস পড়ছে। আমি দেখতে চাই কে আমার পাশে আছে, কিন্তু চোখ খুলতে পারছি না।